ওয়েলকাম টু পেহেলগাঁও। চারিপাশ থমথমে, খুব বেশি ট্যুরিস্টের আনাগোনা নেই। হঠাৎ বাঙালি কারোর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করি, আপনারাও এসছেন? কোনো ভয় নেই তো এখানে? এমনই এক কৌতূহলী নিস্তব্ধ পরিবেশ পেহেলগামের। আজকের আমার কাশ্মীর ভ্রমণের তৃতীয় দিন। আমি রয়েছি একেবারে পেহেলগামের মাঝে। ট্যুরিস্ট কম বলে হোটেলের দাম সস্তা, আর 500 টাকা দিলেই ঘোড়াওয়ালা হাজির। আজকের কাশ্মীর দর্শনে পেহেলগাম, আর এর কাছে অফবিট লোকেশন ডাকসুম, যেখানে গিয়ে দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট জলপরীও। হ্যাঁ, সব গল্পটাই শোনাবো, জানাবো আপনারা কি আসতে পারবেন এখানে। ব্যাসারানি বা মিনি সুইজারল্যান্ড ঘোরা যাচ্ছে কি, পুরো গল্পটাই শোনাবো। ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটা শুরু করলাম পেহেলগাম থেকে। আজকের পেহেলগামের সাইট সিন করবো, তার সঙ্গে সঙ্গে একটা দারুণ অফবিট লোকেশানে নিয়ে যাব। তো চলুন, আজকের ট্রিপটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, আর দেখাতে চলেছি বেশ কয়েকটা অফবিট লোকেশান। সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে আই লাভ পেহেলগামের ভিউ পয়েন্ট, আর তার পাশেই শাল বিক্রেতা হিসাবে এমন এক কাশ্মীরি ভাইয়ের সঙ্গে দেখা হলো, যে সেই নৃশংস হত্যাকাণ্ডের দিনে ট্যুরিস্টদেরকে সাহায্য করেছিল। ভালো করে দেখলে অবশ্যই চিনতে পারবেন। সেই মর্মান্তিকতা আজও গায়ে কাঁটা দেয়। তবে এখানকার মানুষ বেশ হেল্পফুল। গত 3 দিন ধরে কাশ্মীরে একাই সফর করছি, অভিজ্ঞতা বেশ ভালোই। নির্ভয়ে কেটেছে সারাদিন। দেখা যাক আজকের দিনটা কেমন যায়। তো পেহেলগামের ভিউ পয়েন্টের পাশে কিন্তু এই দাদারা রয়েছেন, আর এখানে দারুণ সুন্দর সুন্দর কাশ্মীরি শল পাওয়া যাচ্ছে। তো এখানে কালারগুলো কিন্তু খুব সুন্দর, আর কতটা দাম হবে সেটা ডেফিনেটলি এনাদের সঙ্গে কথা বলবো। আর তার আগে কালার্স দেখুন। তো আজকের এই দাদাদের থেকে দুটো শাল নিয়ে যাব। পূজাও আসেনি আমার সঙ্গে, আর মায়ের জন্য এখান থেকে একদম শাল নিয়ে যাবো। আমি বাংলা বলবে, বাংলা পড়বে, থোড়া থোড়া বলবে। কলকাতা জিন্দাবাদ, বাংলা লোক জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। অপূর্ব সুন্দর এই পেহেলগাম, আর ঘোড়ায় চেপে বেরোলাম পেহেলগাম ঘুরতে। ব্যাসারানি, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, টুলিয়ান লেক, এমন অনেক অফবিট জায়গা রয়েছে পেহেলগামের কাছে। তবে সাময়িক কালের জন্য এগুলো বন্ধ, তাই নদীর পাশ ধরে ঘোড়ায় চেপে এগিয়ে চললাম এক শিব মন্দির দর্শনে। বহু পুরানো আর ঐতিহাসিক এই শিব মন্দির, যার নাম মামাল টেম্পল। আর আজকের দিন শুরু করব পেহেলগাঁও থেকে, আর ঘোড়ায় চেপে ঘুরবো পেহেলগাঁও। তো আপনাদেরকে বলে দিই, যারা পেহেলগাঁওয়ে ব্যাসারানি নিয়ে কোয়েশ্চেন করছেন যে ব্যাসারানি খোলা আছে নাকি, সেখানে যেতে পারবো নাকি, তো কিছু পয়েন্ট কিন্তু রেস্ট্রিক্টেড রয়েছে, কিছু পয়েন্ট বন্ধ রয়েছে, কিন্তু বেশিরভাগ খোলা রয়েছে। আর ট্যুরিস্টও আসছে, হ্যাঁ অবশ্যই কম ট্যুরিস্ট আসছে, শুধু মনে একটু ভয় আছে যে গেলে ক্ষতি না হয়ে যায়। বাকি ভয় দূর করলে কিন্তু আরামসে ঘোরা যাবে এই পেহেলগাঁও। তো এখন নদীর ওপরে সেই পার্কের মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে নদীটা বয়ে যাচ্ছে, এটা কিন্তু শেখ নাগ অবধি যায়, আর অমরনাথের যে গেট সেটা কিন্তু জাস্ট এই পেহেলগামের গেটের আগেই, সেখান থেকে অমরনাথ যাওয়া যায়। আর পেহেলগামের প্রচুর জায়গা রয়েছে, দুটো পুরো দিন লাগবে পেহেলগাম ঘুরতে গেলে। তো আজকের যেহেতু পেহেলগামেই রয়েছি, তো পেহেলগামের যে যে জায়গাগুলো ঘোরা যায় সেইগুলো ঘুরিয়ে দেখাবো। এই রুকতা কেসে এসে, তো এটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। অফরোডিংয়ের জন্য বাইকের থেকে ঘোড়া কিন্তু বেশি প্রেফারেবল, যেখানে সেখান থেকে উঠে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আর ফার্স্ট টাইম এইরকমভাবে পাহাড়ে ঘোড়ায় চেপে যাচ্ছি, আর অনেকটা কিন্তু রাস্তা রয়েছে, তো আস্তে আস্তেই যাচ্ছে, আর এর অভিজ্ঞতাটা সত্যি আলাদা। তো এই এরিয়ার ভিউটাও কিন্তু খুব সুন্দর, এখানে নদীর খুব সুন্দর একটা ভিউ রয়েছে, আর তার পাশে পাহাড়ের উপরে সুন্দর গাছ, আর পিছনে যে পাহাড়, এই পাহাড়ের পিছনে কিন্তু ব্যাসারানি, ওটাও ডেফিনেটলি খুব সুন্দর জায়গা, কিন্তু ওটা যেহেতু এখন বন্ধ, তো আমরা এই নতুন জায়গাটায় যাব। তো আমি এখন একদম নদীর ধার দিয়ে যাচ্ছি, আর সামনে সুন্দর একটা রাস্তা, চারিপাশ পাহাড়, আর পাহাড়ের উপরে বরফ। এটাই হলো কাশ্মীর। আপনারা যারা অমরনাথ আসতে চান, আপনাদেরকে বলে দিই যে পাহাড়ের উপরে বরফ দেখতে পাচ্ছেন, ঠিক তার পাশেই কিন্তু অমরনাথ, যেটা এখান থেকে 2 দিন সময় লাগবে হেঁটে হেঁটে যেতে। তো এতক্ষণে পেহেলগাঁওতে ঘুরলাম ঘোড়ায় চেপে,
একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। দেখো বেসারানি ডেফিনেটলি খুব সুন্দর জায়গা, কিন্তু এছাড়াও পেহেলগাঁও কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, ট্যুর এজেন্টদের সঙ্গে গেলে ওরা ডেফিনেটলি ওদের পছন্দ মতো হোটেলে আপনাদেরকে থাকতে বলবে। একটা হোটেল পেলাম যেটা খুব সুন্দর লাগলো, এটা হলো হোটেল হেভেন, যেটা একদম পেহেলগাঁওয়ের মার্কেটের সামনে দিয়ে গেট, আর এর ফিল্ডটা দেখুন একদম নদীর পাশে। তো আমার মতে যদি পেহেলগাঁও আসতেই হয় এইসব হোটেলে থাকাই বেশি ভালো। একটু খরচা হবে কিন্তু একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স থাকবে। আর এর পাশে যে নদীটা বয়ে চলেছে সেটাও খুব সুন্দর। দেখুন ঘোড়ায় চেপে আসতে 1,500 টাকা খরচা হলো, একটা নতুন অভিজ্ঞতা মানছি, কিন্তু সেই 1,500 টাকা দিয়ে যদি একটু ভালো হোটেল পাওয়া যায় তাহলে হোটেলের নিচ থেকেই এত সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। কাশ্মীরের শুধুমাত্র পেহেলগাম ঘুরতেই 5 থেকে 6 দিন লাগে। কিছু জায়গা রয়েছে সুন্দর পাহাড়ে ঘেরা, কোথাও বা সুন্দর লেক। তবে অমরনাথ যাত্রার জন্য সাময়িকভাবে বন্ধ এইসব অফবিট লোকেশন। কয়েক মাস পরেই আপনারা চাইলে অবশ্যই ঘুরতে পারবেন পেহেলগামের অফবিট জায়গাগুলো। আর পেহেলগাঁওতে একটা খুব ফেমাস মন্দির রয়েছে যেখানে ঘোড়ায় চেপে আমি পৌঁছেছি, সেটা হচ্ছে মামাল টেম্পল। একটা সুন্দর শিব মন্দির, এটা কিন্তু খুব প্রাচীন শিব মন্দির যেটা এখানকার মানুষ খুব মানেন। আর শিব মন্দিরটা দেখেই বোঝা যাচ্ছে কত পুরনো একটা শিব মন্দির। তো এখান থেকে আমরা আজকের কয়েকটা অফবিট লোকেশনেও যাব পেহেলগাঁও ঘোরা শেষ করে। আর পেহেলগাঁওয়ের বেশ কিছু অফবিট লোকেশনেরও খোঁজ পেয়েছি, যেগুলো আপনাদেরকে অবশ্যই দেবো। আর সেখানকার কন্ট্যাক্ট নাম্বার, কীভাবে যাবেন, কত সময় লাগবে, সেগুলো পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। অল্প কিছুক্ষণ পেহেলগাম ঘুরে দাকসুমের উদ্দেশ্যে বেরোলাম, আর তার আগে চিনার গাছের তলায় বসে কাশ্মীরি ব্রেকফাস্ট। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখো, এইটা পেহেলগাঁও থেকে 20 কিলোমিটার ডিস্টেন্সে একটা বাঙালি হোটেলে দাঁড়িয়ে রয়েছে, একদম পুরো বাঙালি। এখানে যিনি রয়েছেন এনার সাথে কিন্তু আমার পুরো ট্যুর যে প্ল্যানিং পুরোটাই উনি করে দিয়েছেন। তো এইবারে আপনাদের আলাপ করিয়ে দিই আমার এই কাশ্মীর ট্রিপে আসার পিছনে যার সবথেকে বড় অবদান ছিল, সেটা হচ্ছে নাজির ভাই। ইনি সাপোর্ট করেছেন, কনফিডেন্স দিয়েছেন বলেই কিন্তু আমি আজকে কাশ্মীরে আসতে পেরেছি একা একা। কেউ সঙ্গে আসেনি, একাই কাশ্মীরে চলে এসেছি এনার ভরসায়। एजी टूर एंड ट्रैवल से, और मेरा जितना भी काम होता है ओनली वेस्ट बंगाल से ही होता है। আচ্ছা मैं कभी भी दूसरी जगह से काम करता नहीं। আচ্ছা আচ্ছা। তো আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, নাজির ভাইয়ের নাম্বার তো আমি আগেও দিয়েছি, এখনও দিয়ে রাখবো। তো ডেফিনেটলি কোনো চিন্তা নেই, কন্ট্যাক্ট করতে পারেন। আর প্রত্যেক ভিডিওর শুরুতে আমি ছোট করে বলি, দেখুন আমি খুব ছোট্ট একটা ইউটিউবার, আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও করি না বা কোনো স্পন্সরশিপও পাই না, যে জন্য আমি স্পেশালি কাউকে প্রমোট করব। আমার যেটা ভালো লাগে, যাকে আমার বিশ্বাস হয়, যেখানে আমার মনে হয় যে না ইনি আছেন যখন কোনো চিন্তা নেই, সেই অ্যাড্রেস বা সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো নাজির ভাইয়ের নাম্বার দিয়ে দেবো, কাশ্মীর ট্রিপ হলে অবশ্যই আজকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। আমার কিন্তু খুব ভালো লেগেছে পুরো ট্রিপে। আর নাজির ভাই আমাদের সঙ্গে যাচ্ছেন আজকের এই ট্রিপে। আজ हम लोग कहाँ जा रहे हैं? आज हम जा रहे हैं डाकसू डाकसुम जा रहे हैं, वो एक ऑफबिट लोकेशन है कोकरनाग। हाँ, कोकरनाग। कोकरनाग, अचवल और डाकसू। তো তার আগে আপনাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি উপরে একটা গাছ রয়েছে। তো এই গাছটা আমরা ছোটোবেলায় দেখেছি, মানে আমার স্কুল লাইফে এই গাছটার পাতা খুব ফেমাস ছিল। যদি গেস করে বলতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন। বলেই দিই, এটা হচ্ছে মোহাব্বতের পাতায়, যে মোহাব্বতের পাতায় লেখা হয়েছিল, শাহরুখ খান লিখেছিল। এই হচ্ছে মোহাব্বতের পাতার গাছ। তো এটাকে চিনার গাছ বলে, বাংলায় কি বলে জানি না, বাংলায় তো নাম নেই, তো চিনার গাছই বলা যেতে পারে। তো পিছনে দেখো সেই চিনার গাছ, আর এর পাতাগুলো একদম সেই মোহাব্বতের পাতা, সেই পাতার মতো। এখন গাছটা কিন্তু সবুজ লাগছে, কিন্তু এই গাছ ঠিক 2 মাস পরে এই পাতাগুলো পুরো লাল হয়ে যাবে, আর এখানকার ভিউটা জাস্ট উল্টো হয়ে যাবে, যেমন সবুজ তেমন লাল হয়ে যাবে, আর তার সঙ্গে পড়ে থাকবে রাস্তার দুপাশে সাদা বরফ। পেহেলগাম থেকে বেরিয়ে যাব কুকারনাগ গার্ডেন আর ডাকসুম ভিউ পয়েন্ট। এর উপরে রয়েছে সিংথাং টাপ, যেখানে বরফের দেখা পাওয়া যাবে। তবে সিংথাং টাপের রাস্তা কখনো কখনো বন্ধ থাকে। আর কিছুটা এগিয়ে যেতে রাস্তার পাশে আরেকটা মন্দির পেলাম, এটা সূর্য মন্দির। এখানকার মানুষরা এটাকে মটন মন্দিরে বলে। তো এখন আমি চলে এসেছি সূর্যা মন্দিরে, মটন মন্দিরে। তো এখানে সামনে সুন্দর একটা বড় মন্দির, আর তার পাশে ছোট্ট একটা জলাশয় রয়েছে। এখানে কিন্তু প্রচুর মাছ রয়েছে, তো মাছগুলো দূর থেকে দেখাও যাচ্ছে। তো চলুন আগে মন্দিরটা ঘুরে আসি, তারপরে এই ঝিলটা যেটা রয়েছে, এখানে যে মাছ হয়েছে সেটাও দেখাবো।
কাশ্মীরে বেশ কয়েকটা প্রাচীন আর সুন্দর মন্দিরের দর্শন পেলাম। তার মধ্যে আরেকটা সূর্য মন্দির, স্থানীয় ভাষায় যেটাকে মার্টেন্ট টেম্পল বলে। মন্দিরের সাথে সাথে এখানে যে জলাশয় আছে সেখানে দেখতে পাওয়া যায় প্রচুর মাছ, যেগুলো আপনি চাইলেই ধরতে পারবেন। মন্দির ফেলে এবারে পাহাড়ি রাস্তা, এগিয়ে চলেছি ডাকসুমের দিকে। দুই পাশে রয়েছে সারি সারি আপেল বাগান আর বয়ে চলেছে ঝর্ণা। বছরে 3 বার কাশ্মীর রূপ বদলায়। এখন এক অন্য কাশ্মীর, যেটা সবুজ আর নীলে ঘেরা। ডাকসুম এখান থেকে 11 কিলোমিটার আর সিংথাংটাপ 42 কিলোমিটার। ডাকসুমে এসে এখন আমরা করছি এটিভি রাইড। তো রাস্তা কিন্তু বেশ ভালোই খারাপ রয়েছে, এটিভি বলেই আমরা যেতে পারছি। আর পুরো অফ রোডিং রয়েছে, পিছন থেকে আসছি আমরা। আর এই লোকেশনটা যদি নভেম্বর ডিসেম্বরে হতো তাহলে আরও সুন্দর লাগতো। পেহেলগামের কাছে ডাকসুম একটা ছোট্ট ভিউ পয়েন্ট। তবে যদি আপনি সিংথাংটাপ আসেন তবেই ডাকসুমে আসা উচিত। এখানে ঘোড়াও রয়েছে, রয়েছে এটিভি রাইডও। আর এখানকার সবথেকে প্রধান আকর্ষণ সুন্দরভাবে বয়ে যাওয়া ঝর্ণা। আর যেখানে আমি দেখতে পেয়েছি একটা ছোট্ট জলপরীও। সব মিলিয়ে মিশিয়ে দিনটা বেশ দারুণ ছিল। তবে পেহেলগামের অফবিট লোকেশন ঘুরতে গেলে আরও 2 মাস সময় দিতে হবে। আর আজকের ব্লগটা আমি ডাকসুমে কমপ্লিট করছি। কালকের যাব আরেকটা সুন্দর জায়গায়, অবশ্যই যাব সোনমার্গ আর গুলমার্গে। ভিডিওগুলো মিস করবেন না, অনেক ইনফরমেশন আসতে চলেছে এর পরের ভিডিওতেও। যত অভিজ্ঞতা হচ্ছে, যত জায়গায় যাচ্ছি, সেই অভিজ্ঞতাগুলো ছোট ছোট করে সংগ্রহ করে আলাদা করে একটা ভিডিও বানাবো, আর সেটাও খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করি, আর দেখা হচ্ছে সোনমার্গে।